বিয়ে আমি করতে পারবো না বাবা। কবুল না বলে বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো আবির। তারপর বলতে লাগলো, কোনো নোংরা চরিত্রের মেয়ে ডক্টর আবির আহমেদের স্ত্রী হতে পারে না। একটা চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন। এই মেয়ের কোনো যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়ার। আমার বাবার এত টাকা পয়সা দেখে বুঝি লোভ সামলাতে পারেননি, তাই তো নিজের চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন। কবুল বলার ঠিক আগ মুহূর্তে এরকম একটা কথায় স্তব্ধ হয়ে গেছে পুরো বিয়ে বাড়ি। বরের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন মুরব্বীরা। তাদের সামনেই এইভাবে বলায় একজন অপরজনের মুখ চাওয়াচাই করতে লাগলো। নুরুল ইসলাম উঠে এলেন নিজ জায়গা থেকে। আবিরও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম এসে আবিরের মুখোমুখি দাঁড়ালেন। এই মুহূর্তে নুরুল ইসলামের মেজাজও চটে আছে, তবে তিনি তার মেজাজ যথেষ্ট ঠান্ডা রাখার প্রয়াস চালাচ্ছেন, কারণ তিনি কনে পক্ষ। এই মুহূর্তে তার কড়া মেজাজ ঠিক মানায় না। শান্ত স্বরেই জানতে চাইলেন, আবির বাবা, কি হয়েছে তোমার? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল, তাহলে এখন বিয়ে কেন করবে না তুমি? সমস্যা আমার নয় আঙ্কেল, সমস্যা আপনার মেয়ের। কি হয়েছে আমার মেয়ের? কি করেনি সেইটা বলেন। আপনার মেয়ে যে আগে একটা নাগর জুটিয়েছিল, সেটা আগে কেন বলেননি? সেই নাগরের সাথে তো বেড অব্দিও চলে গেছে। সি সি আঙ্কেল, আপনার লজ্জা করলো না এরকম একটা নিজ কাজ করতে? নুরুল ইসলাম এতক্ষণ সহ্য করলেও এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না। কষে চড় বসিয়ে দিলেন আবিরের গালে। চড়টা এতটাই জোরে ছিল যে আবিরের কান মনে হলো ঝিম ধরে গেছে। আবির গালে হাত রেখেই চোখটা লাল করে নুরুল ইসলামের দিকে তাকায়। নুরুল ইসলামও কম নয়, তিনি রেগে আবারও কলার ধরতে যান আবিরের। পাশে থাকা তার ছোট শ্যালক তাকে ধরে থামায়, বলে, দাদা শান্ত হন আপনি, আগে দেখেন কি হয়েছে। আরে কি শান্ত হব, ওই ছোট লোকটা তো শান্তভাবে কথা বলছেই না। আবির তার ফোনটা বের করে নুরুল ইসলামের সামনে ধরে। সেখানে দুটো ছেলে মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি জ্বলজ্বল করছে। ছেলেটা শুধু পেছন থেকে চুলের একাংশ দেখা যাচ্ছে, এক সাইডের চুলগুলো বেশ লম্বা করে কাটা, সেটাই দেখা যাচ্ছে। আর তরুর চেহারা স্পষ্ট, আর কিছু বোঝা যাচ্ছে না, সমস্তটা ব্লার করা। তবুও যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিসের হতে পারে। নুরুল ইসলামের মাথায় মনে হয় আগুন ধরে যায়। তিনি ফোনটা নিয়ে খুব জোরে একটা আছাড় মারে। তার চোখগুলো লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আরো জ্বালানোর জন্য আবির কথা ছড়ে, আঙ্কেল, আমার ফোনের ওপরে তেজ দেখিয়ে লাভ কি? পারলে আপনি আপনার মেয়েকে শাসন করেন। আপনার আরো আগেই শাসন করা উচিত ছিল। একটা নষ্ট মেয়ে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন। ভাগ্য ভালো বিয়েটা হয়নি। নুরুল ইসলাম আবিরের কথায় কর্ণপাত না করে তিনি দৌড়ে ছুটে ফেলে দেওয়া ফোনটা হাতে তুলে নেয়। তিনি দেখেন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করা হয়েছে। তিনি সাথে সাথেই ফোন নাম্বারটা তুলে নেন, কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে ওপাশ থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠের স্বর ভেসে আসে, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। রাগে মাথা ফেটে যায় নুরুল ইসলামের। তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি চিল্লিয়ে আবিরকে তার পরিবার নিয়ে বেরিয়ে যেতে বলেন। তখন আনোয়ার আহমেদ মানে আবিরের বাবা এগিয়ে এসে বললেন, ভাই সাহেব, মাথা গরম করবেন না, দেখুন এভাবে বিয়ে ভাঙবেন না। আমাদেরও তো একটা সমাজ আছে, সেখানে আমরাই বা কি বলবো? ছেলের মুখে এমন কথা আর বাপের মুখে আরেক কথা, কার কথা শুনবেন নুরুল ইসলাম? তখনই আবির বলে ওঠে, বাবা, কোনো চরিত্রহীনা মেয়েকে আমি বিয়ে করব না। তাতে যদি তোমার সমাজ আমাকে মেনে না নেয়, তবে তাতে আমার কিছুই যায় আসে না। নুরুল ইসলামও রকচটা স্বভাবের। তিনি শান্ত না হয়ে তিনি আরো আনোয়ার আহমেদকে বলেন বেরিয়ে যেতে। আবির রেগে মেগে আগে আগে সেখান থেকে বেরিয়ে যায়। বরই চলে গেছে, বরপক্ষ থেকে আর কি বা করবে? তারাও আবিরের পেছনে পেছনে বেরিয়ে যায়। তোহা লাস্টের কাহিনীটুকু দেখেছিল এখানে এসে। সে দৌড়ে তরুর কাছে যায়। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, তোর বিয়েটা ভেঙে গেছে রে তরু। কবুল না বলেই তোর হবু বর বিয়ের আসর ছেড়েছে। এরকম বিয়ে আমি জীবনেও দেখি নাই। তোর সাথেই কেন এমন হলো? তোহার কথা শুনে বুকটা ধক করে উঠল তরুর।
তরুকে যে রুমে বসে সাজানো হয়েছিল সেই রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলছিল তোহা। তোহার কথা শুনে পার্লার থেকে আসা মেয়েটাও হাতের কাজ থামিয়ে তাকালো ওর দিকে। তরু বলল, আরে আপু, আপনি কাজ করেন, ও মজা করছে। তবে মেয়েটা তখনও তোহার দিকে তাকিয়ে। তার বিশ্বাসই হচ্ছে না তোহা মিথ্যা বলছে। এমন সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কেউ মিথ্যা বলে নাকি? তরু, আমি মোটেও মিথ্যা বলছি না। আবির ভাইকে দেখলাম বরযাত্রীদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি ভীষণ রেগে আছেন মনে হলো। বরযাত্রীরা এই বাড়ির পানি অবধি ছোঁয়নি। বিয়ে পড়ানো হয়ে যাবে, ছেলে মেয়ে কবুল বলবে, তারপরেই তো খাবারের আয়োজন করার কথা ছিল। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ায় সবাই খালি মুখেই বেরিয়ে গেলেন। তরু তখনও তোহার মুখের দিকে তাকিয়ে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না তোহা যা বলছে। এর মধ্যেই বাহিরে শোরগোল শোনা গেল। বিয়েটা ভেঙে গেছে। বউ সাজানো দেখতে রুমের মধ্যে অনেকেই ভিড় জমিয়েছে। সবাই ছুটে বেরিয়ে গেল বাহিরে কি হয়েছে দেখার জন্য। এতক্ষণ মানুষের জন্য ঠিকঠাকভাবে সাজানো যাচ্ছিল না। এখন রুম একদম ফাঁকা। আসলে মানুষই এমন, যেখানেই মশলা মাখানো কোনো নিউজ পাওয়া যাবে সেখানেই তারা হাজির। গ্রামের মানুষ তো এই বিষয়টা খুব ফাস্ট। গ্রামের মানুষের মাঝে একে অপরের সাথে যোগাযোগটা খুব বেশি। তো এক বাড়ির যদি কোনো কিছু নিয়ে ঝামেলা হয় বা কোনো ঝগড়া হয়, আশেপাশের বাড়ি থেকে লোক এসে জমায়েত হওয়া যায় দেখার জন্য। পার্লারের মহিলারা ইতিমধ্যে তরুর থেকে সরে দাঁড়িয়েছে। ব্লাউজ আর পেটিকোট পরানো অবস্থায় শাড়ির ওপরে একটা তোয়ালে জড়িয়ে সাজাতে শুরু করেছিল। শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে খাট থেকে নামে তরু। তোহা এসে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, ওখানে কি হয়েছে তোহা, একটু পরিষ্কার করে বলতো। আমি ওখানে ছিলাম না, বরের সামনে দেওয়ার জন্য ডিশ সাজাচ্ছিলাম, আমি আর তোর কিছু কাজিনরা মিলে। কিন্তু নূর নাহার আন্টি সেখান থেকে হাঁপাতে হাঁপাতে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি কি হয়েছে? আন্টি বলেন, তোর কাছে যেন আমি এসে বসি। তাকে দেখে ভীষণ চিন্তিত লাগছিল, তাই আমি বিয়ের ওখানে গেলাম। দেখি আবির ভাই হনহন করে বেরিয়ে যাচ্ছেন, আর বরযাত্রীরাও তার পেছনে পেছনে চলে যাচ্ছে। খাট থেকে নেমে দাঁড়ায় তরু। ধীর পায়ে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য। তরু জানালার কাছে গিয়ে দেখলো বরযাত্রীদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। জানালার পাশে থাকা ড্রেসিং টেবিলের দিকে একবার তাকায় তরু। মুখের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ বাদে লাল টুকটুকে বউ সাজার স্বপ্ন নিয়ে বসেছিল, তা কয়েক মুহূর্তের মাঝেই কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসে তরুর। তরুর নজর যায় আশেপাশে কয়েক জায়গায় মানুষ জটলা পাকিয়ে আড্ডা জমিয়েছে। তাদের আলোচনার মূল টপিকই এখন তরু। নানান জন নানান কথা বলছে, কেউ কেউ তাকে খারাপ মন্তব্য ছুড়ছে। বিয়ের জন্য নিজ বাড়ির উঠোনেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তরুর রুমের জানালা থেকে বিয়ে বাড়ির পুরো আয়োজনই দেখা যায়। সেই জানালা থেকেই তরু সব শুনছে। তরুর শুধু মনে একটা কথাই চলছে, বিয়ে কেন ভেঙে দিল? কেমন হলো? কাল রাত অবধিও তো ঠিকঠাক ছিল। কাল রাতেও তো ডাক্তার সাহেবের সাথে কথা হলো, তখন তো সবই ঠিক ছিল। কই, তখন তো এরকম কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। এরকম চরিত্রহীনা মেয়ে হলে তো বিয়ে ভাঙবেই। এরকম মেয়েকে কে ঘরে তুলবে? কেউ জেনে শুনে কোনো নষ্টা মেয়েকে কেন ঘরে তুলবে? বরপক্ষই ঠিক কাজ করেছে। মানুষের এমন জঘন্য কথা শুনে কানটা ঝাঝা করে ওঠে তরুর। ওর জানতেই হবে সবাই কেন, কোন বিষয় নিয়ে এত খারাপ মন্তব্য ছুড়ছে। তরু ঠিক করে ও নিজেই বাহিরে যাবে কি হচ্ছে দেখার জন্য। ভারী শাড়িটা জড়ানো থেকে খুলে ভালোভাবে জড়ায়, কুচির দিকটা দুই হাতে তুলে হাঁটা ধরে বাহিরে যাওয়ার জন্য। তোহা হাত ধরে টেনে ধরে, কি হয়েছে, সমস্যা কি তোর? তুই এভাবে বাহিরে যাস না, ভালো দেখাবে না বিষয়টা। বাহিরে যাই হয়ে যাক না কেন, তুই যাস না। তোহার কথা শুনে না করলো তরু, ঝাড়া মেরে ওর হাতটা ছাড়িয়ে দেয়। পা বাড়ায় আবির বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। তখন একজোড়া শক্ত হাত তরুর হাতটা চেপে ধরলো। তরু বলল, তোহা ছাড় বলছি। আমি ধরিনি। তরু মুখ ঘুরিয়ে হাত ধরে থাকা ব্যক্তির দিকে তাকায়। চোখ লাল করে তাকিয়ে আছে তাহমিনা বেগম।
তাহমিনা বেগমের চোখে লাল করে মেয়ের দিকে তাকায়। দমে যায় তরু। শান্ত স্বরে জানতে চায় বাহিরে কি হয়েছে মা। কি আবার হবে? তুই নিজের সর্বনাশের সাথে আমাদের মান সম্মানও শেষ করে দিলি। কি বলছো আম্মু তুমি? আমি এমন কিছুই করিনি যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। তাহলে ওখানে নিজ চোখে যা দেখেছি তা কি মিথ্যা? সব সময় সব দেখা সত্যি হয় না। কখনো কখনো তার আড়ালেও গোপন সত্যি থাকে, যা আমরা চোখে দেখতে পাই না। ওখানে কি হয়েছে তা আমি জানি না, তবে যেহেতু সবাই আমার চরিত্র নিয়ে কথা তুলছে, সেহেতু আমি জানতে চাচ্ছি ওখানে কি ঘটেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সবটা খুলে বলল তাহমিনা বেগম। সব শুনে তরু যেন থম মেরে গেছে। যেসব কাজ কশ্চিন কালেও কল্পনাও করেনি তরু, সেই রকম একটা নোংরা কথা ওর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ভরা বিয়ে বাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনা, এটা কি সহজে মানুষ ভুলবে? পুরো গ্রাম এখন বিদ্যুতের গতিতে ছড়াবে কথাটা। তরু ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি বলা উচিত বা করা উচিত, কেমন রিয়াকশন হওয়া উচিত ওর, সেটাই বুঝতেছে না। কোনো কিছু না ভেবে থম মেরে বসে আছে তরু। তোহা তরুর পাশেই বসে আছে। তোহা শক্ত করে তরুর হাতটা ধরে আছে, যেন ভরসা দিচ্ছে, ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি তো আছি সবার সাথে। তাহমিনা বেগম এত কথা বললেন, তরু একটা কথাও বলল না। কথা বলছে না দেখে দুই হাত দিয়ে বাহু ধরে ঝাঁকালেন তাহমিনা বেগম, কিন্তু মেয়ে অনড়, যেন কাঠের পুতুল হয়ে গেছে। হঠাৎ করে উঠে দাঁড়ায় তরু। তারপর তাহমিনা বেগমকে বলে, আম্মু ওঠো। তাহমিনা বেগমও মেয়ের কথায় উঠে দাঁড়ায়। তারপর তরু তাহমিনার হাত ধরে বাহির অবধি আনে। পেছনে পেছনে তোহাও আসে। তাহমিনা ঠিক বুঝতে পেরেছিল যে মেয়ে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। তরু দরজার বাহির অবধি এসে দাঁড়ায়। সেখানে এসে হাত ছেড়ে দেয় তাহমিনা বেগমের। তোহাও চোখটা ছোট ছোট করে তাকিয়ে আছে, দেখার জন্য যে তরু কি করে। তরু তাহমিনা বেগমের হাতে নিজে উল্টে ঘুরে আবারও রুমে ঢুকেই তাহমিনার মুখের ওপরে ঠাস করেই দরজাটা লাগিয়ে দেয়। বাহিরে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকা তাহমিনা। তোহাও ডাকতে থাকে তরুকে, কিন্তু তরু দরজা খোলে না। তাহমিনার বুকটা ধুকধুক ধুকধুক করছে। তার ভয় হয় তরুকে নিয়ে। তরু যা একরোখা মেয়ে, না জানি কি করে বসে। এরকম পরিস্থিতিতে অনেকেই অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। শোনো আম্মু, তোমার মেয়ে এতটাও পাগল এখনো হয়নি যে 2 দিনের পরিচয়ের একটা মানুষের জন্য নিজের ক্ষতি করব। মানুষ এই পৃথিবীতে একবারই আসে, সৃষ্টিকর্তার দান করা এত সুন্দর জীবন নষ্ট করে ফেলা কি এতই সহজ? তবে যে কাজ আমি করিনি তার বদনাম বয়ে বেড়াতে হবে, এটা ভেবে একটু খারাপ লাগছে, আর প্রচন্ড হেডওয়ার্ক রাখছে। এখন একটা শাওয়ার নেওয়া ইম্পর্টেন্ট, প্লিজ। এতটুকু সময় অন্তত দরজায় নক করে করে মাথার পেইনটা আর বাড়িও না। বাহির থেকে গেস্টরা আসে, তারা যেন কেউ না খেয়ে যায় না সেটা দেখো। বাবাকে সেই দিকটায় খেয়াল রাখতে বলো। আর তিনি যেহেতু এত বড় একটা কেস সলভ করতে পারে, নিশ্চয় তার মেয়ের কেসটাও সলভ করবেন তিনি। তুমি টেনশন করো না, বাবার ওপর আমার বিশ্বাস আছে। এতটুকুন মেয়ের এমন স্ট্রং মেন্টালিটি দেখে অবাক না হয়ে পারল না তাহমিনা বেগম। সেখানে তিনি বিষয়টা সহজভাবে ভাবতে পারছেন না। আর তার মেয়ে কি না, কিভাবে সে চিন্তুক ভাবে বুক ফেটে কান্না আসছে। অথচ তার মেয়ে কি শক্ত, সে বলে কিনা তার কেস তার বাবা সলভ করবে। অবশ্য শক্ত থাকাটা খারাপ কিছু নয়, যদি অন্যায় নাই করে, তবে ভয় কেন পাবে? তাহমিনা বেগমও প্রথমে সবটা দেখে খুব রাগ করেছিল। তিনিও ভেবেছিলেন হয়তো সবটাই সত্যি। তিনি মেয়েকে দেখার পর এখন তার আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে এখন এডিটিংয়ের যুগে এসে এইসব এডিট কোনো ব্যাপারই না। তাহলে সে তার মেয়েকে কিভাবে ভুল বুঝে বসলো? তাহমিনা ধর্মের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল। তিনি তার মেয়েকেও মোটামুটি ভালো খারাপ সম্পর্কে শিখিয়েছেন। হালাল হারাম পাপ পুণ্য যতটুকু তার জানার সবটাই জানিয়েছেন। তিনি তো মেয়েকে শিখিয়েছেন বিয়ে না করে
পরপুরুষের সাথে মেলামেশা করা হারাম। এর জন্য পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। তার মেয়ে তো তার কথা শুনে চলে, তাহলে এমন ভুল তো তরুর করার কথা নয়। হয়তো তাই মেয়েটার ঠিক বলছে যে সে কোনো অন্যায় করেনি। এখন মেয়েটার মাথা ব্যথা করছে, তাই আর ওকে না ঘাটিয়ে একটু একা থাকতে দিলেন। তাহমিনা বেগম চলে গেলেন রুম থেকে। তাহমিনা বেগম চলে গেলে নুরুল ইসলাম সেখানে এসে দাঁড়ালো। নুরুল ইসলাম বিয়ে বাড়িতে আসা বিভিন্ন গেস্টদেরকে সাথে কথা বলছেন। এক একজন এক এক কথা বলে চলেছে, তাদের নানানভাবে বুঝ দিচ্ছেন তিনি। তখনই তাহমিনা বেগম সেখানে আসলেন। এসে নুরুল ইসলামের পাশে দাঁড়ালেন। কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়েছিলেন। নুরুল ইসলাম জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কোথায় ছিলে? তরুর কাছে। তরু? তা কি বললো তোমার মেয়ে? আমার যা মনে হলো ও এইসব কিছু করেনি। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কে এই ছেলে, আর তার উদ্দেশ্যই বা কি। কমে যাক। তোমার মেয়েকে দেখো আবার। হ্যাঁ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ঘড়ির কাঁটা গিয়ে তখন 5টার ঘর ছুঁই ছুঁই। মেহমান যা ছিল তার সবাই প্রায় চলে গিয়েছে। কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া এখন বাসায় কেউ নেই। মানুষের এত এত তিক্ত কথা শুনেও এই মুহূর্তে সবাইকে চুপ থাকতে হয়েছে। মূল সত্যিটা এখনো সবার অজানা। আগে জানতে হবে কে এই ছেলে, তাদের কাছেই বা কি চাই। কই, তরু তো কখনো বলেনি ও কাউকে ভালোবাসে। তরুর সম্মতি নিয়েই তো বিয়ের কথাই এগিয়েছে। তাহলে এই ছেলেকে, তরু যদি ওকে পছন্দ করত তাহলে আগে বললেই পারতো। তাহলে তো সমস্যা এতদূর গড়াতো না। তারামন বিবির উঠোনের এক কর্নারে বড় চৌকি পাতানো আছে। সেখানে উপস্থিত আছে নুরুল ইসলাম, তাহমিনা বেগম, তরুর দাদিজান তারামন বিবি, তরুর ফুপু নুন্নাহার আর ফুপা তাইফ সাইদ, তরুর ছোট মামা মামিও। সবাই সেখানে বসেছিল। কোথা থেকে কথা শুরু করবে বুঝতে পারছিল না কেউ। তখন তারামন বিবি বলে উঠল, নুরু, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম তোমার বউ মাইয়া তুমি তোমার কাছে নিয়ে রাখো। শুনলে না তো আমার কথাটা। আমার কথাটা শুনলে আজ এমন দিন দেখতে হতো না। আমি নিতে কইলে কও। আমার কয়দিন পর পরই জায়গা চেঞ্জ করা লাগে, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। এত এত স্কুল পাল্টাইয়া মাইয়া লইতে পারবো না। এখন হইল তো। আমার কথা শুনলে কি আজ এমন দিন দেহন লাগতো? শাশুড়ির কথার মাঝে তাহমিনা বলে ওঠে, মা, আপনি ভুল বুঝতেছেন। তরুর সাথে কথা বলেছি আমি, ও এমন কিছু করেনি। ওকে সব সময় আমি দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। ও তো কোনোদিন কারোর সাথে দেখাই করে নাই। তাহলে ওই পিক আসলো কোথা থেকে কও আমারে? তোমাগো জ্বালাইয়া আমি দুইটা কথাও কইবার পারি না। এখন শোনো, সবাই এক জায়গায় আসো, আমি একখান কথা কই। তরু আর গ্রামে থাকতে পারবে না। এইখানে আমার একটা মান সম্মান আছে। যা নষ্ট হওয়ার তা তো হয়েছেই। এখন ও এখানে থাকলে নানান জন নানান কথা বলবে, আমি সেটা শুনতে পারবো না। হ্যাঁ দাদা ভাই, কাকিমা একদমই ঠিক কথাই বলেছে। আপনার মেয়েরে আমাদের গ্রামে থাকলে আশেপাশে আমাদের সন্তানেরাও আছে, ওরাও নষ্ট হয়ে যাবে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। আমাদের মাইয়া তো আপনার মায়ার লগেই খেলবার আহে। আপনার মেয়েকে অনুসরণ করে। আপনার মেয়ের দেখা দেখি ওরাও যদি খারাপ হয়ে যায়। পাশের বাসার নূপুরের আম্মা ও বাসায় ঢুকতে ঢুকতে এই সব কথাই বললেন। তার বলা কথা শুনে সেখানে বসে থাকা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তাহমিনা বেগমও অবাক হলেন। এই নূপুরের মায়ের সাথে তার বেশ সখ্যতা রয়েছে, অথচ দেখো বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ঠিকই পাল্টি নিয়ে নিল। আসলে বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়। তারামন বিবি আবারও বললেন, দেখ নুরু, আমি তোকে আগেই বললাম, বাহিরের মানুষ আঙ্গুল তোলার আগে আমি বলছি, কথাটা শোন তুই। মা, কয়েকদিন পরেই চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টিং হবে আমার। এখন ওকে একা একা ঢাকাতে রাখতে পারবো না। আবার চট্টগ্রামে এখন ভর্তি করালে কয়দিন পরেই বা কোথায় থাকবে বলো? এই সমস্যার জন্যই তো ওদের এখানে রেখেছিলাম। তখনই তরুর বড় ফুপি নুরনাহার নুরুল ইসলামকে বললেন, তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ আপা বলো। যদি তোর আপত্তি না থাকে তবে তরুকে আমাদের বাসায় রাখতে পারিস।
আমাদের বাসা থেকে তো কাছেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে। ওর এইচএসসির রেজাল্ট বের হলে ওখানে না হয় অ্যাডমিট করিয়ে দিব। তারপর তুই ঢাকায় চলে আসবি যখন, তখন না হয় তার সাথেই থাকবি। নূর নাহারের কথা শুনে নুরুল ইসলামের চোখটা ছোট ছোট করে এবং কতক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইল। তার বোন প্রথমে বুঝতে না পেরে ভাইকে জিজ্ঞাসা করে, কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? আপা, তুই কি তোর ছেলে তুরাগের কথা ভুলে গেছিস? ওইরকম বিয়াদব ছেলে যেখানে থাকে সেখানে আমার মেয়েকে থাকতে দিব কোন ভরসায়? তোমার ছেলে যা বানিয়েছো, কারোর একটা কথাও তো শোনে না ছেলে। এখানে যে তাইফ মানে তুরাগের বাবা বসা ছিল সেটা খেয়ালই ছিল না নুরুল ইসলামের। সে যতই রাগী হোক, তুরাগকে পছন্দ না করুক, তা কখনোই তাইফের সামনে বলে না। বড় বোন জামাই হিসাবে তাইফকে যথেষ্ট সম্মান করে নুরুল ইসলাম। ভাইয়ের কথা শুনে নূর নাহার মাথা নিচু করে ফেলেছেন। তার ভাই আসলে ভুল কিছু বলেনি। তিনি সত্যি তার ছেলেকে মানুষ করতে পারেননি। বড্ড বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। ছেলের এই বেপরোয়া স্বভাবের জন্যই মূলত নুরুল ইসলাম তুরাগকে পছন্দ করে না। তখন তায়েব বলল, নুরুল, আমি জানি তুমি আমার ছেলেটাকে পছন্দ করো না, তার মানে এই নয় যে সে তোমার মেয়ের ক্ষতি করবে। আর এখন তো সে আরো এক ধাপ উন্নত। এখন আর বাড়ির কারোর সাথে তার দেখাই হয় না, যেহেতু এই মুহূর্তে আম্মা তরুকে এখানে রাখতে চাচ্ছেন না। আর তুমিও কিছুদিন পর ঢাকায় আসছো, সেহেতু আমাদের বাসায় রাখাটা বেস্ট অপশন বলে মনে হলো। তোমার আপা প্রস্তাবটা রেখেছে তো সেই জন্যই। মেয়ে জামাইয়ের কথা শুনলে তারামন বিবিও তাতে সায় দিলেন। নাহার তো ঠিকই বলেছে। দেখো গ্রামের মানুষ কেমন আমি জানি না, তোমাগো কটু কথা আমার নাতি শুনবার পারবো না। তখন তারে নাহার আর এর বাসায় রাইখা এটাই ভালো হবে। মা, বড় বোন, জামাই। তারপর আর কথা বাড়ালো না নুরুল ইসলাম। তিনি মাথা নেড়ে বলেন, আচ্ছা, আমি পরে জানাচ্ছি সেটা। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার সভা ভাঙে সবার। নামাজ আদায় করবে সবাই, উঠে সেখানে অজু করার জন্য চলে যায়। রাতে কারোরই তেমন একটা খাওয়া হলো না। এরকম একটা পরিস্থিতিতে পড়ে মুখে খাবার রোচে না কারোরই। তোহা আজ আর বাড়িতে যায়নি। তোহার মা চলে গেলেও তোহা মাকে বলে তরুর পাশে থেকেছে। সেই বিকাল থেকেই তোহা তরুর পাশে রয়েছে। রাতের খাবারটাও তোহাই নিয়ে গেল তরুর জন্য। তরু খেতে চাচ্ছিল না। তোহার জোরাজোরিতেই তরু অবশেষে বাধ্য হয়ে অল্প কিছু খেয়ে নেয়। তোহা আজ তরুর সাথেই থাকবে। তাহমিনা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তরু তাকে বলে দিয়েছে, আরে আম্মু, থাকতে হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এদিকে তাহমিনা বেগম সেই কখন থেকে বিছানায় বসে লক্ষ্য করছেন যে নুরুল ইসলাম একবার রুমের এই মাথায় আসছেন তো আরেকবার ওই মাথায় যাচ্ছেন, আর বারবার ফোনের দিকে তাকাচ্ছেন। হয়তো কারোর ফোনের জন্য অপেক্ষা করছেন। জিজ্ঞাসা করতে গিয়েও আবারও করে না। আজ নুরুল ইসলামকে তাহমিনার কেমন যেন ভয় ভয় লাগছে। এর মূল কারণ এই বিয়েটা নিয়ে তাহমিনাই বেশি আগিয়েছিল। নুরুল ইসলাম চাচ্ছিলেন না এত তাড়াতাড়ি তার মেয়েকে বিয়ে দিতে, কিন্তু তাহমিনা বেগমের কথা হলো, মেয়েকে তো একদিন বিয়ে দিতেই হবে। যেহেতু এখন ভালো পাত্র পাওয়া গেছে, সেহেতু এখনই বিয়েটা দিয়ে দিবে। তারপর শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো একটা ন্যাশনাল ভার্সিটিতে অনার্স করবে মেয়েটা। তার মেয়ে যা পয়েন্ট, তাতে পাবলিকে আশা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়ায় মূলত ভয়ে আছেন, না জানি কখন একটা রাম ধমক দিয়ে বসেন নুরুল ইসলাম। অবশেষে সাহস করে জিজ্ঞাসা করেই বসলেন তাহমিনা, আপনি এভাবে পাইচারি কেন করছেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, বলা যাবে কি? হুম রাফসানের কথা মনে হচ্ছে তোমার? আমার ব্যাচমেট ছিল। হ্যাঁ, এখন যে ডিবিতে আছে সে, তাই তো? হ্যাঁ, ও। তার জন্য এখন অপেক্ষা কেন? আসলে যে নাম্বারটা থেকে ছবিগুলো পাঠিয়েছে সেই নাম্বারটার আইপি অ্যাড্রেস বের করার জন্য ওকে দিয়েছি। আগে দেখি কে এই কাজটা করলো। তাহমিনার চোখটা বড় করে তাকায় স্বামীর দিকে। সেই নাম্বার তো আবিরের ফোনে ছিল, তাহলে সেটা তরুর বাবা কোথায় পেল? আচ্ছা, আপনি সেই নাম্বারটা কোথায় পেলেন? দুপুরে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছিলাম। কি বলেন, কখন? সবাই তো কথা বলায় ব্যস্ত ছিল। হ্যাঁ, যখন সবাই কথা বলায় ব্যস্ত ছিল
তখন আমিই পাঠিয়ে রেখেছিলাম। এই সত্যতা তো জানতেই হবে। তাহমিনা বেগম বোঝে না যে তার স্বামী এত কিছু ভাবে কখন। তখন দেখা গিয়েছিল তিনি ভীষণ রেগে আছেন। এর মধ্যে কাজ করতে ভোলেননি তিনি। তার ভাবনার মাঝেই ফোন তার সশব্দে বেজে উঠল। সাথে সাথেই রিসিভ করলেন নুরুল ইসলাম। ওপাশ থেকে যার নাম বলল তাতে অবাক না হয়ে পারল না নুরুল ইসলাম। রাতের নিস্তব্ধতা এখনো পুরোপুরি কাটেনি। পাখিরা কিচিরমিচির করে ডাকতে শুরু করে দিয়েছে। ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে, তবে সূর্য এখনো পুরোপুরি উকি দেয়নি। হালকা বাতাস বইছে। ভোরের পরিবেশটা এত মনোরম থাকে, আর গ্রামের মানুষজন এই পরিবেশটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে। শহরের ইট পাথরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে এই সুন্দর মুহূর্ত উপভোগ করা কষ্টসাধ্য। তবে এই মুহূর্তে এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার সময় একদমই নেই নুরুল ইসলামের। তিনি খুব জোর পায়ে হেঁটে যাচ্ছেন। গন্তব্য তার খুব ছোটবেলার এক বন্ধুর বাসা। এত ভোরে লোকজন তেমন একটা ওঠেনি। যারা ফজরের সালাত আদায় করতে মসজিদে গিয়েছিল তারা বাসায় ফিরে আসছে। মাঝে মাঝে তাদের সাথে দেখা হচ্ছে। গতকালকের ঘটনার জন্য কেউ কেউ তাকে বাঁকা নজরে তাকাচ্ছে। আবার নুরুল ইসলাম যখনই গ্রামে আসেন তখনই সবার সাথে খুব মিশুক আচরণ করেন। যার সাথেই দেখা হোক না কেন হাসি মুখে অন্তত সালাম দেয়। আজ তার কোনোটাই লক্ষ্য করা গেল না নুরুল ইসলামের মধ্যে। এই জন্যেও কেউ কেউ বেশ অবাক হয়েছেন। তবে বাহিরে এইসব কিছুই নুরুল ইসলামের মন ছুঁতে পারছে না। এই মুহূর্তে তার মনে শুধু একটাই প্রশ্ন জাগছে, যে ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসলাম সে কিভাবে আমার সর্বনাশ করলো? এর জবাব তো ওকে দিতেই হবে। আমজাদ, এই আমজাদ, উঠিসনি এখনো? এই আমজাদ। এত ভোরবেলায় বাসার সামনে চেঁচামেচির আওয়াজ পেয়ে ধড়পড় করে ঘুম থেকে ওঠে আমজাদ। ঘুম থেকে ওঠার পরে তার মস্তিষ্ক ঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি প্রথমেই বুঝে উঠতে পারলেও যখন বাহিরে থাকা ব্যক্তির মুখে আবারও নিজের নাম উচ্চারণ শুনলেন তখন তিনি বুঝতে পারলেন এটা তার প্রাণপ্রিয় বন্ধু নুরুল ইসলামের গলার আওয়াজ। নুরুল ইসলাম হঠাৎ এই বাসায় কি মনে করে এলেন? মস্তিষ্ক তার হিসাব মিলাতে ব্যর্থ হলো। তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন। আনলা থেকে নিজের টি শার্টটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে দরজা খুলে দিলেন। তিনি দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল নুরুল ইসলাম। আমজাদ হক কিছু বুঝতে না পেরেই প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর নুরুল ইসলামকে কিছু খুঁজতে দেখে আমজাদও এগিয়ে এসে দাঁড়ালো। কি খুঁজছিস সেটা তো বল আমাকে। খুঁজছি তোর আদরের ছেলেকে। আরে এভাবে বলছিস কেন? আমার আদরের ছেলে কি তোরও ছেলে না? সে কি করেছে সেটা বল। আমি তো তোর ছেলেকে কখনো অন্য নজরে দেখিনি, সবসময় নিজের ছেলের নজরেই দেখেছি। সে কিভাবে পারলো আমার সম্মান এইভাবে ধুলোয় মেশাতে? আমজাদ হকও কাল বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। সেখানকার সমস্ত ঘটনাই তার জানা। নুরুল ইসলামকে সে হেয় হতেছে আর সেটা জানে, তবে এর সাথে তার ছেলের কি সম্পর্ক এটাই বুঝতে পারছেন না আমজাদ হক। তিনি গিয়ে নুরুল ইসলামের কাঁধে হাত রাখলেন, বললেন, শান্ত হয়ে বস নুরুল। এই ভোরবেলা আমার বাসায় চলে এসেছিস, নিশ্চয়ই খুব বড় কিছু হয়েছে। আগে শান্ত হয়ে বস। আমার ছেলে কি করেছে আমি জানি না, তবে ওকে খুঁজে এখন পাবি না, কারণ ও এই বাসায় নেই। আসিফ বাসায় নেই শুনে আরও রাগ বেড়ে যায় নুরুল ইসলামের। তিনি এবার নিশ্চিত যে এই কাজ করেই বাড়ি ছেড়ে পালিয়েছে আসিফ। নজরুল ইসলাম আগেই আমজাদকে বললেন না যে তিনি কেন আসিফকে খুঁজছেন। এই বাসায় আসার পর তো এটা নিশ্চিত হয়ে গেছে যে আমজাদ এই ব্যাপারে কিছুই জানে না। নুরুল ইসলাম আমজাদ হককে বললেন তার ছেলের নাম্বারে একটা ফোন করতে। আমজাদ কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, তোর ছেলেকে আমি রাত থেকে ফোন করতেছি, ফোন সুইচ অফ দেখাচ্ছে। এই জন্যই তো এই সকাল সকাল আসা। ফোন সুইচ অফ শুনে আমজাদও চিন্তা করলো। তিনি তাড়াতাড়ি করে বাসার ভেতরে ঢুকে গেলেন। বেরিয়ে এলেন নিজের ফোন হাতে নিয়ে। সাথে সাথে ডায়াল করলেন আসিফের নাম্বারে। বরাবরের মতো এবারেও ফোনটা সুইচ অফ দেখালো। তা তোর গুণধর পুত্র ফোন বন্ধ করে কোথায় ঘাপটি মেরেছে? কি বলিস? ঘাপটি কেন মারবে?
ও তো দুদিন আগেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, গিয়েছিল বন্ধুর বাসায়, সেখান থেকে আর ফেরেনি। রাতে মেসেজ দিয়ে বলেছিল ও নাকি ওর ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করবে, বাসা থেকেও কিছু নিয়ে যায়নি, বলেছে ওখান থেকে কিনে নিবে। তাই তো আমি আরো টাকা বিকাশ করে দিয়েছি। নুরুল ইসলাম কি বলবেন বুঝতে পারছেন না। এখন আসিফের বাবাকে আসিফের কথা বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতেছেন না। কাল যখন রাফসান সাহেব ফোন দিয়ে আসিফের নাম্বার দিয়েছিল, তখন নুরুল ইসলামের মাথাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। আসিফের বাবা আর নুরুল ইসলাম ছোট থেকেই একই গ্রামে বড় হয়েছেন, পড়াশোনায় দুইজনই মোটামুটি ভালো ছিল, সেই সুবাদেই বন্ধুত্বটা গড়ে উঠেছিল। এরপর সেই বন্ধুত্ব বড় হওয়া অবধি টিকে যায়। যখন আমজাদ বিয়ে করেছিল, তখন নুরুল ইসলাম চাকরির পেছনে ছুটতে ব্যস্ত। 1 বছরের মাথায় আমজাদ হকের ঘর আলো করে আসিফ এসেছিল। সেই খুশি ভাগ করে নিয়েছিল নুরুল ইসলামের সাথে। সেই প্রথম কোলে তুলে নিয়েছিল আসিফকে। এরপর থেকে তিনি কখনোই আসিফকে নিজের ছেলের কম ভালোবাসেননি। তরুর জন্মের পরেও ভালোবাসা কমেনি। তরুর জন্য যদি খেলনা কিনে নিয়ে যেত, তবে তা তিনি আসিফের জন্যও কিনতেন। সেই আসিফ ছেলের মতো ভালোবাসার পরেও এরকম একটা জঘন্য অপরাধ করতে পারে, এটা যেন বিশ্বাসই হচ্ছিল না নুরুল ইসলামের। সেই রাতটা ছটফট করে কাটিয়েছেন। তাহমিনা বেগম বহুবার জিজ্ঞাসা করলেও তিনি বলতে পারেননি কিভাবে বলবেন। আসিফকে তো তিনিই সর্বদা প্রশ্রয় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এখন তার দুধ কলা দিয়ে পোষা সাপ তাকেই সবল বসাবে, এটা তো তার নিজেরই ভাবতে খারাপ লাগছে। তাহমিনাকে কি বলবে? সারা রাত নির্ঘুম কাটানোর পরে সকাল সকাল উঠে এসে পড়েছেন আসিফদের বাসায়। তিনি চেয়েছিলেন আসিফকে সামনাসামনি প্রশ্ন করতে, যে আসিফ কেন এমন একটা নোংরা খেলা খেলেছে। তরু যে এমন কিছু করেনি সে বিশ্বাস তার ছিল, এবং আসিফের বাড়ি ছেড়ে চলে যাওয়ায় সেটা আরো প্রবলভাবে বিশ্বাসে পরিণত হলো। তবে আসিফ কেন করলো তার কোনো উত্তর মেলাতে পারছে না। নুরুল ইসলামকে ভাবনার মাঝে ডুবে যেতে দেখে চোখের সামনে তুড়ি বাজায় আমজাদ হক। ভাবনা থেকে বেরিয়ে আসে নুরুল ইসলাম। আমজাদের মুখের দিকে তাকায় একবার। কি মনে করেন নুরুল আমজাদকে এই বিষয় না বলে চেপে যায়, কিন্তু আমজাদ নাছোড়বান্দা। সে চেপে ধরেছে যে তার ছেলে কি এমন করেছে যার জন্য এত জরুরি খোঁজ করতে এই ভোরবেলায় তার বাসায়। আমজাদ শুধু এতটুকুই বলে, আসিফ অন্যায় করেছে, তাই ওকে খুঁজছি। অন্যায় মানে? কি করেছে ও? আরে ভয় পাচ্ছিস কেন? ওর সাথে আমার কিছু কথা আছে। ওর ফোন যেহেতু বন্ধ, ওর বন্ধুদের কয়েকটা নাম্বার দে তো। আমজাদ তো ধাঁধায় পড়ে গেল। নুরুল ইসলাম তাকে ঠিকঠাক ভাবে কিছুই বলছে না, তবুও দ্বিমত না করে নাম্বারগুলো দিল। ইতিমধ্যে আসিফের মা উঠে চা নাস্তা বানিয়ে হাজির করেছেন তাদের সামনে, কিন্তু নুরুল ইসলাম কিছুই খেলো না। যাওয়ার সময় শুধু আমজাদকে বলে গেলেন চিন্তা না করতে, প্রয়োজনে আবারও আসবেন তিনি। দ্রুত পায়ে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেল নুরুল ইসলাম। পেছন থেকে আমজাদ ডাকলেও আর পেছনে ঘুরে তাকাননি। আস্তে আস্তে উঠে আড়ালে চলে গেল নুরুল ইসলাম। আমজাদ এতক্ষণ পেছন থেকে বন্ধুর যাওয়ার পানে তাকিয়েছিলেন, কেমন ধাঁধায় ফেলে গেল তাকে। এখন কি করবেন তিনি? সকালবেলা উঠে নুরুল ইসলামকে ঘরে না দেখেই সবাই একটু ভয় পেয়েছিল। এভাবে না বলে হুট করে কোথায় চলে গিয়েছিল। তার মধ্যে কাল রাতের ফোনের কথা মনে ওঠে তাহমিনার। মনে মনে ভয় পান তিনি। কি করছে এই কাজ? নুরুল ইসলাম তাকে পেটাতে যাননি তো আবার? নুরুল ইসলামের রাগ সম্পর্কে কারোরই অজানা নয়। তিনি তার রাগ কন্ট্রোল করতে পারেন না। হয়তো যার রাগ তার উপরে ঝাড়বেন, নয়তো ঘরে থাকা জিনিসপত্রের ওপরে। তাহমিনা এটারই ভয় পাচ্ছে যে কিনা না জানি কাকে হসপিটালে পাঠাতে গেছেন। তাহমিনা বসে হতাশার শ্বাস ফেলেন। এক অদ্ভুত পরিবার পেয়েছেন তিনি। বিয়ের বয়স প্রায় 20 হতে চলল, এখনো যেন পুরো পরিবারটা তিনি চিনতেই পারেননি। দিন যায় আর যেন নতুন মনে হয়, নতুন করে একটা বৈশিষ্ট্য বের হয় এদের। নুরুল ইসলাম তো এক অদ্ভুত চরিত্র। তার কথা না হয় বাদই দিলেন, কিন্তু তার নিজের পেটের মেয়ে তরু, যেখানে তরুর সব কাজ তার নখদর্পণে, তারপরেও মাঝে মাঝে তিনি যেন বুঝতেই পারছেন না যে কি চাচ্ছে তার মেয়ে। তাহমিনা বেগমের ভাবনার মাঝেই উস্কো খুস্কো চেহারায় বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায় নুরুল ইসলামকে।
তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। বাসার অন্য সবাই নাস্তা করতে বসেছিল। নুরুল ইসলামের আগমনে সবাই খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে আছে। নুরুল ইসলাম একবার সেই দিকে তাকিয়ে এক নজর সবাইকে দেখে নেন। তিনি ডাইনিং এ না গিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেন। যেতে যেতেই তাহমিনা বেগমকে ডেকে বলে যান এক কাপ কফি দিতে। তাহমিনা নুন্নাহারকে বললেন, আপা, এখানে দেখেন তো কার কি লাগবে, আমি কফিটা দিয়ে আসি। নুন্নাহার মাথাটা নেড়ে বোঝায় যে সে ঠিক আছে, তিনি সব সামলাবেন, তুমি যাও। নুন্নাহারের ইশারা পাওয়া মাত্রই তাহমিনা ছুট লাগায় কফি বানাতে। নুরুল ইসলাম রুমে গিয়ে মাথায় হাত চেপে বসে আছেন। চিন্তায় তার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন এক কাপ কফি খুব জরুরি। এর মধ্যেই তাহমিনা কফি নিয়ে রুমে ঢোকে। তাহমিনা বেগমকে দেখে তিনি তাহমিনা বেগমকে পাশে বসতে বললেন। স্বামীর কথা মতো কাল বিলম্ব না করে পাশ ঘেঁষে বসলেন তিনি। ধীর কণ্ঠে শুধালেন, কিছু বলবেন? হুম। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তরুকে আপার সাথে পাঠাবো ভাবছি। ভেবে বলছেন? হুম। আপা তো আর তরুর অযত্ন করবে না। ওকে কি কখনো ভাতিজির মতো দেখেছে? হুম, তা তো আমিও জানি। তবে তরু তো কখনো আমাদের ছেড়ে থাকেনি, তাই বললাম। দেখো তাহমিনা, কাল যা ঘটলো এর পেছনে বড় কোনো কারণ আছে আমার মনে হচ্ছে। আমার ছোট মেয়েটার সাথে কারো শত্রুতা থাকতে পারে না। আমার মন বারবার বলছে আমার কোনো প্রতিপক্ষ পেছন থেকে ছুরি মারতে এই প্ল্যান করেছে। কি বলেন আপনি এইগুলা? আপনার শত্রু মানে? আর আপনার এটাই বা কেন মনে হলো? আছে আছে, সময় হোক, আমি তখন তোমাকে বলবো। তাহমিনা আর কথা বাড়ায় না। তার স্বামী একবার যখন বলেছে এখন বলবে না, তাহলে কোনোভাবেই আর বলবে না এখন। তাহমিনা কিছুক্ষণ বসে উঠে যাই সেখান থেকে। নুরুল ইসলাম আর কিছু বলেননি। তিনিও গভীর চিন্তায় মত্ত। তাহমিনা বেরিয়ে গেলে তিনি উঠে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে আসেন। তারপর বসেন ফোনটা নিয়ে। তারপর তিনি প্রথমেই ফোন দেন আসিফের নাম্বারে। সিলেটে থাকা বন্ধুকে যার বিয়ের কথা বাড়িতে জানিয়েছে আসিফ। প্রথমবার ফোন তুলতে না পারলেও দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথেই আসিফের সিলেটি বন্ধু তামিম ফোনটা রিসিভ করে। প্রথমে নুরুল বলেন যে তিনি আসিফের চাচ্চু। নুরুল ইসলামকে চিনতে তামিমের সমস্যা হয় না। আসিফদের বাসায় নুরুল ইসলামকে দেখেছিল তামিম। তামিম সালাম দিয়ে কুশল বিনিময় করে। নুরুল ইসলাম নরম কণ্ঠে মজার ছলেই বলেন, কি হে বেটা, বিয়ে করেছো, শুধু বন্ধুকে দাওয়াত দিলা? আমাদেরও একটু দিতে, সেই সুযোগে আমরাও না হয় একটু সিলেটে ঘুরে আসতাম। নুরুল ইসলামের কথা শুনে হেসে দেয় তামিম। হাসতে হাসতেই বলে, কি যে বলেন না আঙ্কেল, আমি আর বিয়ে? দিল্লি বহুদূর, একটা চাকরি পেলাম না, মেয়ে দিবে কে আমাকে? তবে বিয়ে করলে আপনাকে নিশ্চয়ই দাওয়াত দিব আঙ্কেল। এভাবে কথা শেষ হয় তামিমের সাথে। কল কেটে নুরুল ইসলাম ভাবে তার মানে আসিফ বিয়ের বিষয়টা মিথ্যা বলেছে। এরপর একে একে আসিফের সব বন্ধুকে কল করে নুরুল ইসলাম, কিন্তু আসিফ কোথাও নেই। এইদিকে আসিফকে কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। নুরুল ইসলামের মুখে চিন্তার ছাপ গাঢ় হয়। তার কেন যেন মনে হয় শুধু আসিফ না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। সকাল থেকে মনটা খারাপ করে বসে আছে তরু। ওর মা এসে যখন বলল, নিজের কাপড় গুছিয়ে নাও, নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে নাও, তোমার বাবা তোমাকে ফুপির সাথে তার বাসায় যেতে বলেছে। আপাতত তার কাছে থেকেই ভার্সিটিতে অ্যাডমিট হবে। এরপর তোমার বাবা ঢাকায় চলে আসলে তখন না হয় আমিও সেখানে যাব। তারপর না হয় তুমি আমাদের কাছে চলে এসো। আর এখন আমি যেতে পারবো না। তুমি তো দেখতেই পাচ্ছ তোমার দাদির বয়স হয়েছে। এখন তার সব দেখাশোনার দায়িত্ব তো আমারই। আমি তো তাকে ফেলে এখন যেতে পারবো না, আর সেটা ভালোও দেখায় না। তাহমিনা বেগম বলে চলে যাওয়ার পর থেকেই মন খারাপ হয়ে গেছে তরুর। এই গতকালই এমন একটা সিচুয়েশন গেল, আর আজকেই আবার মাকে ছেড়ে দূরে যেতে হবে। তরুর ফুপি তাকে ভালোবাসে এমনটা নয়, বরং তরুর ফুপি ফুপা উভয়ই তরুকে খুব ভালোবাসে। তবে ওই যে মাকে ছেড়ে কখনো দূরে থাকা হয়নি, এই জন্যই মূলত মনটা খারাপ। প্রথমে একটু আমতা আমতা করছিল তরু যে সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না। তবে জোর গলায় সে কথাটা বলার সাহস হয়নি তরুর। শুধু তাহমিনা হলে না হয় তার সাথে জোর দিয়ে কথাটা বলতে পারতো তরু। তবে এটা যেহেতু নুরুল ইসলামের আদেশ, তাই আর কথা বাড়ানোর সাহস হয়নি তরুর।
বাবাকে সে যথেষ্ট ভয় পায়। নুরুল ইসলাম মেয়েকে তেমন কখনোই বকেননি, তবুও কেমন যেন ভয় লাগে তাকে। তার এই রকচটা স্বভাবের জন্যই মূলত তাকে ভয় পান। তার উপরে তরু ছোটবেলা থেকেই বাবাকে কাছে পায়নি। চাকরির সুবাদে তিনি এক সময় এক এক জায়গায় রয়েছেন। মেয়েকে তার যথেষ্ট সময় দেওয়া হয়নি। আর এ কারণেই মূলত বাবা মেয়ের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যদিও বাবা মেয়ের মধ্যে ভালোবাসার কমতি নেই, তবুও কেমন একটা অদৃশ্য দেওয়াল রয়েই গিয়েছে। তরু কখনো কিছু আবদার করলেও নুরুলের কাছে নয়, বরং তাহমিনাকে জানায়। বাবার কাছে তেমন একটা আবদারও করে না। ছোট থেকে যেই সব বাচ্চারা বাবার কাছে পায়, বাবার আঙ্গুলে আঙ্গুল রেখে হাঁটতে শেখে, জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবাকে পাশে পায়, প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনার ঝুড়ি নিয়ে বাবার সাথে বসতে পারে, সেই সব বাবা মেয়েদের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে ওঠে, সেই রকমটা মূলত দূরে থেকে বড় হওয়া বাচ্চাদের মধ্যে একটু কম দেখা যায়। যদিও প্রযুক্তির সুবাদে এখন প্রতিনিয়ত কথা বলা সম্ভব, তবুও প্রত্যক্ষ দেখা আর শুধু কথা বলার মাঝেই তফাৎ বহু। একজন সন্তানের সাথে শাসনের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তবেই সে ভালো মন্দ সবকিছু বাবা মায়ের সাথে শেয়ার করবে। আর এই সম্পর্ক গড়ে তুলতে সন্তানকে দিতে হবে প্রচুর সময়। তাহামিনা বেগম কিচেনে কাজ করছেন অনেকক্ষণ যাবৎ, তবে তার কেন যেন মনে হচ্ছে তরুর রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সেখানে যে একজন মানুষ আছে সেটাই বোঝা যাচ্ছে না। তাহমিনা নুন নাহারকে এদিকটা দেখতে বলে তিনি গেলেন তার মেয়ের কাছে কি করছে সেটা দেখতে। তাহমিনা বেগম এসে দেখলেন তিনি তখন যেখানে বসা দেখেছিলেন এখন সেখানেই বসা দেখছেন। এক চুলও নড়েনি তার মেয়ে। তাহমিনা বেগমের মেজাজ চটে যায়। মনে মনে ঠিক করেন মেয়েকে দু চারটা কথা শোনাবেন এখন। এক পা ভেতরে নিয়েও আবারও পিছিয়ে আনেন। তার মন যেন তাকে বাধা দিচ্ছে বকা দেওয়ার জন্য। তরু চলে যাওয়াতে তরুর একার খারাপ লাগছে না, তহমিনারও বেশ খারাপ লাগছে। তবে তিনি তার মেয়ের সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। এক পা সামনে নিয়েও আবারও পিছিয়ে এনেছেন। মেয়েকে বকা দেওয়ার জন্য যেসব কথা মনে মনে সাজিয়েছেন তা গলা অবধি এনে আবারও গিলে নিলেন। তরুর সামনে না গিয়ে আবারও কিচেনে ফিরে আসলেন। নুন নাহার তখন সবজি বসানোর জন্য কড়াইতে মশলা নাড়ছিলেন। তাহমিনা বেগম এসে বলেন, আপা, আপনার ভাতিজি কতদূর গোছালো? একটু দেখেন তো গিয়ে। গোছানো না হলে আপনি একটু ওর ব্যাগটা প্যাক করে দিতে সাহায্য করে দেন। আরে তাহমিনা, তুমি না মাত্র গেলে তরুর কাছে, আবার এলে কেন? কিচেন আমি সামলাচ্ছি, তুমি দেখো তরুর কি লাগবে না লাগবে। আমি কি এখানে থাকি বলো? তুমি ভালো জানো ওর কোথায় কি আছে। তবুও তাহমিনা ইনিয়ে বিনিয়ে নুন নাহারকে যেতে বলছেন। তাহমিনা বেগম মূলত এই মুহূর্তে তরুর সামনে যেতে চাচ্ছেন না। নূর নাহার আবার যেতে বললে তাহমিনা মাথা নিচু করে ওখানেই দাঁড়িয়ে পায়ের নখ দ্বারা মেঝে খুঁটছিলেন। তার চোখের কোঠর অবশ্য ইতিমধ্যেই জলে টইটম্বুর অবস্থা, যেন একটু নাড়া লাগলেই এখন গড়িয়ে পড়বে। এর কোনোটাই নুন নাহারের দৃষ্টি এড়ায় না। নুন নাহার বুঝতে পারছেন তাহমিনার এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে, কারণ তার মেয়েটা যখন ঢাকায় চান্স পেল না, পেল চিটাগাং ইউনিভার্সিটিতে, তখন খবরটা শোনার পর থেকেই তার বুকের মধ্যে কেমন যেন শূন্যতা অনুভব করছিলেন। এই যে একমাত্র মামাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করতে এসেও পারেননি তার এক্সাম শুরু হওয়ায়। নুন নাহার অবশ্য এখন এতে অভ্যস্ত, তবে তাহমিনা তো ছোট থেকেই তরুকে হাতের তারাই মানুষ করেছেন। একটা রাতও দূরে থাকতে দেননি। মায়ের আঁচলের তলাই বড় হয়েছে তরু। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ভালোবাসার সবই ওর একার জন্যই বরাদ্দ। ওকে না দেখে এক মুহূর্তও কাটতো না তাহমিনার। তরু অবশ্য বড্ড আদুরে তার মায়ের কাছে। গ্রামে মেয়েদের যেমন উড়নচণ্ডী ভাব থাকে, তরুর মধ্যে সেগুলো নেই। তাহমিনার কখনো বাহিরের মানুষদের সাথে তেমন মিশতে দেয়নি। মেয়েকে গ্রামে রেখে বড় করলেও তরুর মধ্যে সেরকম অবুঝপানা মোটেও দেখা যায় না। এতটুকু বয়সেই যথেষ্ট ম্যাচিওর মনে হয় তরুকে। একটা পুতুলকে যেমন যেভাবে ইচ্ছে নাচানো যায়, তরুও ছিল তাহমিনার কাছে তেমনটাই। তাহমিনা নিজের মতো করেই গড়ে তুলেছেন এত আদরের মেয়েকে। তাকে ছেড়ে এটা মানতে তাহমিনার বড্ড কষ্ট হচ্ছে। এখন তরুর সামনে গেলে হয়তো তাহমিনা নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
সেখানেই কান্না করে দিবে। তাই এখন ইনিয়ে বিনিয়ে নুন্নাহারকেই পাঠাচ্ছে। তাহমিনা, তোহা ছিল না কাল এখানে? ও কোথায়? ওকে বলো তরুকে সাহায্য করতে। সে কি আপা, আপনি দেখেননি? ও তো চলে গেছে, সকালের একটু পরেই বেরিয়েছে। ওর বাবা ফোন করেছিল, বাসায় নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তখন চলে গেছে মেয়েটা। ও আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে, আমি তরুর কাছে যাচ্ছি। নুরুন নাহার বেরিয়ে যেতে নিয়েও আবারও ফিরে আসে। তাহমিনা ততক্ষণে রান্নায় হাত লাগিয়েছে। তাহমিনা, তরু তোমার মেয়ে হলেও ওকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। তোমার মেয়ে আমার কাছেই যাচ্ছে, খালে ভাসিয়ে দিচ্ছ না যে এত কাঁদতে হবে। তুমি চাইলে তুমিও না হয় আমার সাথে চলো, তাহলে মায়ের জন্য না হয় একজন লোক রেখে দিব যে মায়ের দেখাশোনা করবে। নুরুন নাহারের কথায় মুচকি হাসি দিয়ে আবারও রান্নায় মনোযোগ দেয় তাহমিনা। আর বলে না, আপা আমি কাঁদছি না, আপনি দেখেন তরু কি করছে। নুরুন নাহার চলে গেলে মনে মনে হাসে তাহমিনা। কত যত সহজে বলা যায়, বাস্তবে কি তত সহজে সবটা সম্ভব হয়? এখন যদি তাহমিনা সত্যি মেয়েকে নিয়ে দূরে থাকতে চায়, তবে এরাই আবার বলবে যে শাশুড়িকে পছন্দ করে না, তাই শাশুড়িকে একা রেখে চলে গেছে। সংসার ধর্ম যতটা সহজ মনে হয়, এতটাও সহজ নয়। এগুলো একজন নারী বুঝতে পারে যে পদে পদে কত কিছু সামলাতে হয়। নুরুন নাহার এসে দেখে তরু কিছুই গোছায়নি। আরে তরু, এতক্ষণ কি করছিস যে মামুনি? 3টার বাস মিস হয়ে গেলে আজকে আর ঢাকায় ফেরা লাগবে না। তুই শাওয়ারে ঢোক, আমি বাকিটা গোছাচ্ছি। কি রে আপা, তরু কি যেতে চাচ্ছে না নাকি? এখনো রেডি হয়নি? ও চাচ্ছেটা কি দেখি তো আমি। তরু ঘাড় বাঁকিয়ে দেখে ওর রুমের দরজার সামনে নুরুল ইসলাম দাঁড়িয়ে আছে। নুরুল ইসলামকে দেখার সাথে সাথেই এক লাফে খাট থেকে নেমে দাঁড়ায় তরু। এতক্ষণ যে মা ফুপি বলল তা গায়েই লাগলো না, অথচ নুরুল ইসলাম কিছু বলার আগেই এক লাফে খাট থেকে নেমে নিচে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম মেয়ের কাহিনী দেখে একটু হাসলেন, তবে তার নীরব হাসি। তার মুখ দেখেও বোঝা যাচ্ছে না যে সে হাসছেন। তিনি বললেন, আরে শান্ত হও, তোমার সাথে আমার কথা আছে তাই এসেছি। নুরুল ইসলামের দিকে তাকাই তরু। কালকের পর একবারও বাবার মুখোমুখি হয়নি তরু। বাবা কি বলবে সেই ভয়ে এক প্রকার লুকিয়ে গিয়েছে বাবার সামনে থেকে। এখন বাবা ওর রুমে এসেছে কিছু বলতে, জিভ দিয়ে ঠোঁটটা ভেজাই তরু। নুরুল ইসলাম কি বলবে সেটা শুনতে তার দিকে তাকিয়ে তরু। রুমের মাঝে পিন পতন নীরবতা। বাবা মেয়ে দুজনই খাটের দুই পাশে বসা। মেয়ে অধীর আগ্রহে বসে আছে বাবা কি বলবে সেটা শোনার জন্য। মনে মনে কিছুটা ভয়ও হচ্ছে, বাবা যদি বকা দেয়। ভাইকে আসতে দেখে নুরুন নাহার সেই মুহূর্তেই রুম ছেড়েছে। তরু এতক্ষণের ভাবনা, সেই ভয়টাই বৃথা হয়ে গেল নুরুল ইসলামের কথায়। তিনি তরুকে কোনরূপ বকাঝকা করলেন না, বরং এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। ছোট স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার ফুপির সাথে যেতে চাচ্ছ না? তরু কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম বুঝলেন মেয়ে কি চাচ্ছে, কিন্তু মেয়ের ইচ্ছেও এই মুহূর্তে পূরণ করতে পারছেন না তিনি। তার আর মাত্র 3 দিন ছুটি আছে, ওইদিকে খুবই ইম্পর্টেন্ট একটা কেস হাতে নিয়েছে, সেখানেও যেতে হবে। আর মেয়েকে এখানে রেখে যেতে মন সায় দিচ্ছে না। তার মনে হচ্ছে এই এলাকায় এমন কেউ আছে যে তাদের পরিবারের ভালো চায় না। তিনি আবারও তরুকে বলেন, আমি বুঝতে পেরেছি মামুনি। শোনো, কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। আমিও তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। বাবার উপরে রেগে থেকো না, তুমি রেডি হও, আমি গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসব। বাবার কথায় আর দ্বিমত করলো না তরু। এমনিতেও বাবার উপরে কথা বলার সাহস নেই, তার উপর বাবা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বলেছে, তার মানে বাবা খুব সিরিয়াস। তাই তরুও আর দেরি না করে মাথা নেড়ে সম্মতি দিল। বোঝালো, ঠিক আছে বাবা। মেয়ের সম্মতি পেয়ে মনে মনে খুশি হলেন নুরুল ইসলাম। অনেক ছেলে মেয়েরাই আছে যারা নিজেদের মন মতো না হলে প্রায়শ বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলে, কিন্তু তরুর ক্ষেত্রে এটা কখনোই দেখেনি নুরুল ইসলাম। তার কথা বিনা দ্বিধায় মেনে নেয়। এতে অবশ্য নুরুল ইসলাম খুশি, তবে মেয়ে মনে মনে যে তাকে ভয় পায় ভীষণ, এটা হয়তো তিনি জানেনও না। নুরুল ইসলাম মেয়েকে শাওয়ার নিয়ে রেডি হতে বললেন।
তারপর যেভাবে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তরু বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। ও যে কি ভয় নাই পেয়েছিল! ও তো ভেবেছিল ওর বাবা হয়তো কালকের ঘটনার জন্য রেগে আছে ওর ওপর। এখন বাবা যা বলে গেল তা করাই ভালো। 3টা বাজতে আরো 2 ঘন্টা বাকি। অন্তত আধা ঘন্টা আগেই বাসা থেকে বের হতে হবে। হাতে নষ্ট করার মতো আর সময় নেই। তরু আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আলমারি থেকে জামা নিয়ে শাওয়ারে ঢুকে গেল। তরু রুম থেকে যাওয়ার পরেই সেখানে প্রবেশ করে তাহমিনা বেগম। দ্রুত হাতে মেয়ের এলোমেলো করে ফেলে রাখা জামা চোখ কাপড়গুলো গুছিয়ে দেন। তারপর যা যা প্রয়োজন সবকিছুই গুছিয়ে দেন। তরু বের হওয়ার আগেই তিনি আবারও রুম ছাড়েন। তিনি কোনোভাবেই মেয়ের সামনে যেতে চাচ্ছেন না, যদি কান্না এসে পড়ে সেই ভয়ে। অবশ্য তার মেয়ে তো অনেক স্ট্রং, কিন্তু তিনি নিজেই তো ইমোশনাল মানুষ। তরু রুমে এসে দেখল একদম সবকিছু পরিপাটি করা। তরু বুঝতে বাকি রইল না যে রুমে কে এসেছিল। হাতে থাকা তোয়ালেটা শুকাতে দিয়ে তরু বের হয় রুম থেকে। তাহমিনা তখন সবার জন্য খাবার সাজাতে ব্যস্ত। তার রান্না ইতিমধ্যে শেষ হয়েছে, এখন পরিবেশনের জন্য গোছগাছ করছেন। নুরুন নাহার সেখানে নেই, তিনি তার জিনিসপত্র গোছগাছ করতে গিয়েছেন। তরু যে এসেছিল তাহমিনা তা দেখেনি, সে অন্যদিকে মুখ ঘুরে কাজে ব্যস্ত। তরু আস্তে আস্তে পেছনে গিয়ে মাকে জড়িয়ে ধরে। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে হাত থেমে যায় তাহমিনা বেগমের। যার থেকে দূরে থাকতে সামনে গেলেন না, সেই এখন সামনে। তাহমিনা নিজেকে সংযত রেখে বলেন, এখানে কি করছো? যাও, চুল শুকিয়ে মুখে ক্রিম লাগাও। এমনিতেও তো দেখতে যা লাগছে না, এই অবস্থায় কি যাবে নাকি? আম্মু, তুমি পালাই পালাই কেন করছো? দূর পাগলি, মেয়ে পালাই পালাই করব কেন? আমি তো আমার কাজ করতেছি। বুঝি বুঝি, হয়েছে, আর পাকনামি করতে হবে না। শোনো, ওখানে গিয়ে একদম ভালো মেয়ে হয়ে থাকবি। ফুপিকে একটুও জ্বালাতন করবি না। ফুপি যেন কোনো কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবি। ফুপি ফুপির ছোট মাকে নিয়ে যাচ্ছে, আর মা তার মেয়ের একদম কষ্ট হতে দেবে না, দেখো তুমি। মেয়ের কথা শুনে তাহমিনা হেসে দেয়। অবশ্য মাকে হাসানোর জন্যই তরু এমনটা বলেছে। এরপর একে একে সবাই আসে সেখানে, একসাথে খেতে বসে সবাই। দেখতে দেখতে প্রায় 2:30টা বেজে যায়। সবকিছু মোটামুটি গোছগাছ, সবাই মোটামুটি রেডিও। তখন লাঠি ভর করে আস্তে আস্তে সেখানে উপস্থিত হয় তারামন বিবি। তার নাতনি চলে যাচ্ছে বলে তারও কষ্ট হচ্ছে, তবে তিনি জানেন গ্রামের মানুষ কেমন। তারা তরুকে কথা শোনাতে একটা সুযোগও হাতছাড়া করবে না। এরকম বাজে কথা হয়তো তরু সহ্য করতে পারবে না। এই জন্যই তো তিনি তার নাতনিকে দূরে রাখার পরামর্শ দিলেন। তিনি এসে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন একদম ভালো মেয়ে হয়ে থাকার জন্য। নুরুল ইসলাম তার কথা রাখলেন। তিনি গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসবেন, তবে তার থাকার সময় হবে না। তিনি রাতের বাসেই আবারও ফিরে আসবে। অন্ধকার একটা ঘরের মধ্যে বসে আছে আসিফ। এই রুমে একটা দরজা ছাড়া আর কিছুই নেই। একটা কারেন্টের বাল্বও নেই, শুধু একটা টেবিল ল্যাম্প আর ওপরে ভন ভন করে ঘুরতে থাকা একটা পাখা। না আছে একটা খাট ফ্লোরিং করা। আসিফের মনে হচ্ছে কোনো জেলখানায় বন্দি আছে সে। সেখানের পরিবেশও বোধহয় এর থেকে ভালো। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছে না আসিফ। আসিফ মোটামুটি জানে ওকে এখানে কে আটকে রেখেছে। ওর কানে বারবার শুধুই বাজছে সেদিনের শোনা কথাগুলো। বিয়ের কিছু শপিং বাকি ছিল, শাড়ি শেরওয়ানি কেনা হয়নি। আবির চেয়েছিল তরুকে নিয়ে দুজন পছন্দ করে এগুলো কিনবে। সেই কথা মতো তরুকে নিয়ে শপিং এ গিয়েছিল। শপিং করে ফেরার পথেই আবিরই তরুকে পৌঁছে দিয়ে গিয়েছিল। তরুর বারবার বলার পরেও আবির সেই দিন বাসায় আসেনি, তাই তরুকে একা একাই বাসায় চলে আসতে হয়েছিল। বাসায় আসার পর তাহমিনা দেখতে চেয়েছিল যে কি কি আনলো। তাহমিনা প্রথম ব্যাগটা খুলতেই দেখলো সেখানে আবিরের শেরওয়ানি রয়েছে। তাহমিনার সাথে সাথেই তরুকে ডাকে, তরু, এই তরু, তুই শেরওয়ানি নিয়ে চলে এসেছিস কেন? তোর কি আবার এগুলো পরার ইচ্ছে হয়েছে নাকি? দূর আম্মু, মজা কর না তো। ভুলবশত আবিরের শেরওয়ানি তাহলে নিয়ে চলে এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু এখন এটা দিয়ে আসতে আবার কে যাবে? এত দূর পথ, কি ঝামেলা বাঁধিয়ে ফেললি বলতো? সেই মুহূর্তে আসিফ ওই বাড়িতে আসছিল। এসেছিল মূলত নুরুল ইসলামের কাছে। এসে এই অবস্থা দেখে আসিফ বলেছিল, আন্টি চিন্তা করো না তুমি,
এখনই আবির ভাইয়াকে ফোন করে দেখো সে কোথায় আছে। হয়তো বেশি দূর যায়নি, তাকে রাস্তার মাঝায় আসতে বলো, আমি অতটুকু গিয়েই পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ আসিফ, সেটা একদম ঠিক বলেছ। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করে দেখতেছি। তাহমিনা তখনই আবিরকে ফোন করে। আবির বেশি দূর যায়নি। যখন শুনলো শেরওয়ানি রেখে গেছে, তখন আবারও ব্যাক করতে হলো, নয়তো আবার যাওয়া লাগবে শপিং এ। আবির গাড়ি ঘুরিয়ে আবার আসে সেই রাস্তার মাথা অবধি, যেখানে তরুকে নামিয়ে দিয়ে গিয়েছিল। তরুদের বাসা এখান থেকে কিছুটা ভেতরের দিকে, অত ভেতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানেই অপেক্ষা করতে লাগলো। এদিকে আসিফ তো হেঁটে হেঁটে আসছে, তার আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এর মধ্যে আবিরের ফোনে একটা ফোন আসে। ফোনটা বের করে দেখে আবিরের বাবা ফোন দিয়েছে। তিনি ওপাশ থেকে কিছু একটা বলতেই আবির এপাশ থেকে জবাব দিল, ও কাম অন পাপা, তুমি রিকোয়েস্ট করেছো বলে আমি এত দূর এসেছি। এখন অবধি ড্রামা চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে ইম্পসিবল। তুমি বলছো বলেই আমি বিয়ের আসর অবধি যাব। তার আগে যদি তুমি বিয়ে ভাঙতে না পারো, তাহলে আমি উঠে চলে আসব। এই কথা শোনা মাত্রই আসিফের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল মনে হচ্ছে। আবিরের যখন ফোন বাজছিল, তখন আসিফ সেখানে এসেছিল, কিন্তু আবির ফোনটা রিসিভ করায় সে আর ডাক দেয়নি আসিফকে। অপেক্ষা করছিল আবিরের কথা শেষ হওয়ার। আবির সামনের দিকে তাকিয়েই কথা বলায় খেয়াল করেনি যে আসিফ এসে ওর পাশে দাঁড়িয়েছে। ওপাশ থেকে কি বলছে সেটাও শুনতে পায়নি আসিফ, তবে আবিরের কথাগুলো স্পষ্ট কানে ঢুকেছিল। তার মানে আবির আর আবিরের পুরো পরিবার মিলে নুরুল ইসলাম কাকাকে ঠকাচ্ছে। আবিরের রাগ হয়েছিল নুরুল ইসলামের ওপর। তিনি তরুকে বিয়ে দেওয়ার আগে কেন পুরোপুরি খবর নিল না? অবশ্য তাকে দোষ দিয়েও বা লাভ নেই। এতদিন এদের কারোর আচরণেই বোঝা যায়নি যে তারা কি চায়। তাদের নাটক এতটাই নিখুঁত ছিল। আসিফ মনে মনে ঠিক করে এই বিয়ে আর একটুও সামনে আগাতে দেবে না, তার আগেই আটকাবে। আসিফ জানালায় টোকা দিয়ে ডাকে, আবির ভাই, আপনার শেরওয়ানি। আসিফের কণ্ঠ পেয়ে আবির তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামায়। তারপর নরম করে বলে, সরি ভাই, আপনাকে আবার আমার জন্য কষ্ট করতে হলো। তখন যদি দেখে নিতাম তাহলে সব ঠিকঠাকই হতো, এমন ভুল হতো না। ভুলটা করে ভালোই করেছেন আবির ভাই, নয়তো আমার বোনটার অনেক বড় লস হয়ে যেত। আজ এখন অবধি না আসলে আমি তো জানতেই পারতাম না যে আপনারা প্রতারক, ঠক। মুখে লাগাব না আসিফ ভাই, মনে রাখবেন তরু আপনার বোন না। আর 2 দিন বাদে সে আমার স্ত্রী হবে। আপনি আপনার নাকটা আমাদের মাঝে না গলিয়ে ঠিক জায়গায় রাখেন। আমাদের মাঝে আসতে গেলে সেটা ভালো হবে না। তরু আমার আপন বোন না হলেও কম কিছু নয়, ওর ক্ষতি আমি হতে দিব না। আমি এক্ষুনি নুরুল কাকাকে সব বলে দিব। আসিফ আর কথা না বাড়িয়ে পেছনে ঘুরে হাঁটা ধরে। 1 মিনিটও যায়নি, তার আগে মাথায় জোরে আঘাত লাগে আসিফের। কাঁপতে কাঁপতে পেছনে ঘুরে দেখে আবির হাতে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠিটায় বালু মাখা, হয়তো এখান থেকে কুড়িয়ে নিয়েছে। আসিফ কিছু বলতে পারে না, এর আগে জ্ঞান হারায়। আঘাতটা জোরেই ছিল। যখন রাত জ্ঞান ফেরে, তখন নিজেকে এই অন্ধকার কুঠুরিতে আবিষ্কার করে। তখন কটা বাজে তা জানা নেই আসিফের। এই রুমে একটা ঘড়িও নেই। জ্ঞান ফেরার পরে আস্তে আস্তে সব মনে পড়ে। নিজের ওপর নিজেরই রাগ হয়। ও শুনেছিল, সেটা চুপচাপ নুরুল ইসলাম কাকাকে বললেই হতো। কেন যে বোকামি করে আবিরকে আবার বলতে গিয়েছিল? তবে আসিফ এটাই এখনো বুঝতে পারছে না যে আবির কেন এমনটা করলো। রাত 2টোর সময় বাড়ির ভেতরে লাইটটা অন দেখে বেশ অবাক হলো তুরাগ। এরকমটা সচরাচর কোনোদিনই দেখা যায়নি। রাত করে বাড়ি ফিরে কোনোদিনই মেন ডোর খোলা পায় না। ওর কাছে এক্সট্রা চাবি আছে, তা দিয়েই বাসায় ঢুকতে হয়। তবে এই বিষয়টা রিস্কি। মেইন ডোর দিয়ে ঢুকলে নুরুন নাহার কিভাবে যেন টের পেয়ে যায়। এত রাত করে বাসায় ফেরায়, পরের দিন সকালে ঠিক বকা শুনতে হয়। তাই এই পন্থা বাদ দিয়েছে অনেক আগেই। এখন সর্বদা বেলকুনির টপকে নিজের রুমে প্রবেশ করতে হয় তুরাগকে। এটাই এখন যাতায়াতের একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করে তুরাগ। নিজের বাসায় নিজেকেই এখন চোরের মতো প্রবেশ করতে হয়। মায়ের বকা তাও শুনতে পারত, কিন্তু তার ব্যবসায় বসা ছিল। বিয়ে করা নিয়ে ঘ্যান ঘ্যান শুনতে শুনতে কান পচে গেছে, তাই এখন আর মায়ের সামনেই পড়ে না তুরাগ।
তার উপরে এখন আবার মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাসায় ফেরে, যেটার জন্য ওর মা অনেক কষ্ট পায়। মাকে কষ্ট দিতে মন চায় না, তার উপরে নিজের কষ্টগুলোকে ধামাচাপা দিতে এর থেকে ভালো কোনো পন্থা জানা নেই। তাই পরিবারের সবার থেকে বেরিয়ে গেছে সে। আজ অবধি কি এমন স্পেশাল ঘটলো যে এত রাত অবধি ড্রয়িং রুমে লাইট অন? তার উপর মেইন ডোর খোলা রয়েছে। মনে হচ্ছে ওর মা বাবা তো মামুর বাড়িতে গিয়েছিল সেই পিচ্চিটার বিয়েতে। এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে? যদি ফিরেও আসে, তারপরেও তুরাগ যতটুকু জানে নুরুন নাহার বেশ স্বাস্থ্য সচেতন। সে কখনোই রাত 10টার পরে জেগে থাকতে চায় না। সন্ধ্যার কিছু সময় পরেই ডিনার কমপ্লিট করে 10টার দিকে ঘুমাতে চলে যায়। কিন্তু তুরাগ এটা কখনোই বুঝলো না যে মায়ের সন্তান এত রাত অবধি বাহিরে থাকে, সেই মায়ের চোখে ঘুম কখনোই ধরা দেয় না। তুরাগ ঠিক করে আজ আর চোরের মতো বেলকুনি টপকে ঢুকবে না, মেইন ডোর দিয়েই ঢুকবে। মা বাবা ফিরলে এক নজর তাদেরকেও দেখে যাবে। মেইন ডোর খোলাই ছিল। তুরাগ খুব ধীর পায়ে ফেলে ড্রয়িং রুমের দরজায় উপস্থিত হলো। অতি সন্তর্পণে পা ফেলে ড্রয়িং রুমে উপস্থিত দুই রমণী একজনের তুরাগের উপস্থিতি টের পেল না। তারা তাদের মতো কথায় মত্ত। তুরাগ প্রথমে দেখলো ওর মা হাত নেড়ে নেড়ে কথা বলায় ব্যস্ত। তারপর তুরাগের নজর যায় মায়ের অপোজিটের সাইডে বসা সুন্দরী রমণীর দিকে। একবার দেখায় মুগ্ধ হলো তুরাগ। মেয়েটা তার কোমর অবধি চুলগুলো ছেড়ে রেখেছে, সেগুলো একটু উঠছে, মাঝে মাঝে মুখের উপরে এসে পড়ছে। হাত দিয়ে তা সরিয়ে দিতে ব্যস্ত রমণী। মাঝে মাঝে নুরুন নাহারের কথা শুনে মুচকি হাসছে মেয়েটা। তার হাসি এতটাই সুন্দর, মনে হচ্ছে কোনো অপ্সরী। হঠাৎ তুরাগের হুঁশ হয় সে এটা কি করছে। সি তুরাগ, সি, সেম অন সেম। তুই কিভাবে একটা মেয়ের দিকে কিভাবে এতটা তাকাতে পারিস? তোর নিষেধ আছে, এটা জানিস না? তুরাগ তাড়াতাড়ি নজর অন্যদিকে ফেরালো। মাথা নিচু করেই বাসায় প্রবেশ করলো। ড্রয়িং রুম ক্রস করে যাওয়ার সময় তরুর নজর পড়লো তুরাগের ওপর। তরু চোখ দিয়ে ফুপিকে ইশারা করলো পেছনে দেখতে। তরুর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখে তুরাগ চলে যাচ্ছে সেখান থেকে। তারপর তিনি তুরাগকে ডাকলেন এখানে আসার জন্য, কিন্তু ঘাড় তেড়া তুরাগ সেটা শুনলো না। সে ঘাড় বেঁকিয়ে গেল তো গেলই, আর একবারও ফিরল না। তার মা যে তাকে ডেকেছে এটা যেন সে শুনতেই পায়নি। ছেলের এমন আচরণে কষ্ট পেলেও চুপ করে গেল নুরুন নাহার। এমন আচরণে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তার ছেলেটা তার সাথে কথা বলে না বহুদিন। অনেক কষ্টে তিনি করেছেন কথা বলতে, কিন্তু কাজে আসেনি। তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলেকে বকা দেন, কিন্তু ছেলে কখনো টু শব্দটাও করে না। চুপচাপ শোনে, তারপর আবার চলে যায় সেখান থেকে। তার করা একটা ভুলের কারণেই ছেলেটা এমন রোবটে পরিণত হয়েছে। এখন মাঝে মাঝে মনে হয় তখন তিনি এমনটা না করলেও পারতেন। তুরাগ সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই নুরুন নাহার তার দৃষ্টি ঘুরিয়ে তরুর দিকে তাকালেন। তরু বিস্মিত নজরে তখন ফুপির দিকে তাকিয়ে আছে। ফুপি, তুরাগ ভাইয়া এমন কেন করলো? নুরুন নাহার তখনই জবাব দিতে চাইলেন না, তাই কথা ঘুরিয়ে বলেন, তোর মনে আছে তুরাগের কথা? সেই কত বছর আগে দেখেছিলি, এরপর তো আর কখনো তোদের বাসায় ও যায়নি। আর তুইও তো আসিসনি, তোর মা তো তোকে এক ঘরের স্বভাবে বানিয়ে দিল। তরু ফুপির কথা ঘোরানো বুঝলো, তাই এখন আর ঘাটতে চাইলো না তাকে। তাই ও বলল, হ্যাঁ পুপি, চিনবো না কেন? তোমার ছেলে তো একসময় ফেমাস ছিল, তখন তার সব গানের রেকর্ডিং ছিল আমার কাছে। কিন্তু হুট করে কেন নিজের প্রফেশন, নিজের কেরিয়ার নিজ হাতে শেষ করে দিল, সেটাই বুঝলাম না। আমাকে জিজ্ঞাসা করলে বলতো সে জানে না, আর বাবাকে কখনো জিজ্ঞাসা করার সাহসই হয়নি। আচ্ছা বলবো তোকে আমি, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা মা, এত রাত জাগা ঠিক নয়। নুরুন নাহার বলতে চায় না বলে আর জিজ্ঞাসা করলো না তরু। সেখান থেকে উঠে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তারপর পেছনে ঘুরে আবারও বলে গেল, তুমিও ঘুমাতে যাও পুপি। তুই গিয়ে শুয়ে পড়। তরু নিজের রুমে যেতে যেতে একবার পেছনের ঘুরে তাকালো। আঁচলের কোণ দিয়ে ফুপির চোখ মোছার দৃশ্য তার নজর এড়ালো না। তরুর মনে মনে হাসলো। তার মনে এখন একটাই কথা ঘুরছে, আসলে মানুষ নিজেকে যতটা খুশি দেখানোর চেষ্টা করে, সে কি আসলেই ততটা খুশি থাকে? এই যে ফুপিকে দেখে কখনো মনে হয়েছে যে
তারও কোনো দুঃখ থাকতে পারে? টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই, সব সময় হাসি মুখে ঘুরে বেড়ায়, মনে হয় কত সুখে যেন তিনি আছেন। অথচ রাতের আধারে তিনিও চোখের জল মুছেছেন। কি অদ্ভুত, তাই না? মানুষের হাসি মুখের আড়ালেও যে কতটা কষ্ট লুকিয়ে থাকে, সেটা কেবল সেই জানে যে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। নিজের ভাবনার মাঝেই নিজের রুমের সামনে এসে গেল তরু। ভেতরে ঢুকে হাত মুখ ধুয়ে এসেই বিছানার মধ্যে বসে পড়ল। এখন আর এক পাও চলা সম্ভব না, ভীষণ ক্লান্ত, এখন একটা ঘুম জরুরি। তরু নিজের রুমে যেতেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো নুরুন নাহার। উঠে ফ্রিজ থেকে খাবার নিয়ে সেটা গরম করলেন, তারপর একটা প্লেটে তুলে সেটা নিয়ে হাঁটা ধরলেন তুরাগের রুমের উদ্দেশ্যে। মনে মনে উপরওয়ালাকে স্মরণ করলেন, আজ যেন অনন্ত তার ছেলে তাকে না ফিরিয়ে দেয়। তিনি তুরাগের রুমের সামনে এসে দেখলেন ভেতর থেকে রুম লক করা। তিনি অনেকবার নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তিনি আবারও ডেকে বললেন, তুরাগ, দরজাটা খোল বাবা, এত রাতে কষ্ট করে খাবার গরম করেছি, ওঠ না, একটু খেয়ে নে। সারাদিন বাইরে কি না কি খাও কে জানে, এভাবে শরীর আর রোগা বাঁধিয়ে ফেলবি তো। এতবার ডাকার পরেও ভেতর থেকে সাড়া এলো না। রুম কি লক করা, নাকি শুধু ভেজিয়ে রাখা? দেখতেই লকটা মোচড় দিতেই খুলে যায়। তিনি তো ভেবেছিলেন লক করে দিয়েছে প্রতিদিনের মতো। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, কিন্তু তোরা ঘুমিয়ে পড়েছে। যে শার্টটা পরে এসেছিল তাও খাটের কোনায় পড়ে আছে, পায়ের মোজাগুলো ছড়িয়ে আছে ফ্লোরে। কোনো মতে হাত মুখে পানি দিয়ে এসে শুয়ে পড়েছে বিছানার মধ্যে। শীতে কুঁকড়ে আছে। নুরুন নাহার সবকিছু গুছিয়ে রাখলেন, এসিটা কমিয়ে দিয়ে একটা পাতলা কম্বল দিয়ে দিলেন। তারপর ছেলের মাথায় একবার হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে অনেকক্ষণ হলো। কটা বাজছে তা বলা মুশকিল। কাল রাতে দিয়ে যাওয়া খাবার জিদ করে ফিরিয়ে দিয়েছিল আসিফ। এখন ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। মনে হচ্ছে এখানে পানির একটা বোতল ছাড়া আর কিছুই নেই। উঠে গিয়ে কিছুটা পানি খেয়ে নিল। ভেবেছিল পানি খেলে ক্ষুধা কিছুটা কমবে, কিন্তু হলো তার উল্টোটা। খালি পেটে পানি খাওয়ার ফলে ক্ষুধা কমলো না, বরং পেটে চিনচিনে ব্যথা শুরু হলো। পেট চেপে বসে রইল আসিফ। এমন সময় দরজাটা ক্যাত ক্যাত শব্দ করে খুলে গেল। আসিফ বুঝলো হয়তো সকালের খাবার নিয়ে এসেছে। ভাবলো এখন আর খাবারটা ফেরত দিবে না। মাথা নিচু করে দেখার চেষ্টা করলো কি খাবার এনেছে। রুটি আর এক পাশে একটু সবজি দেখা যাচ্ছে। সবজিটা দেখে মাথায় একটা বুদ্ধি আসলো আসিফের। লোকটা খাবারগুলো দূরে রেখে টেবিলে রেখে চলে যেতে নিলে আসিফ ডাকলো লোকটাকে, এই যে ভাই, শুনছেন? জি বলুন। আপনার নামটা কি? কি নামে ডাকবো আপনাকে? রাফিন। রাফিন ভাই, আমি না ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারছি না, আপনি একটু কষ্ট করে খাবারটা এনে দিয়ে যান। রাফিন ছেলেটা দ্বিমত পোষণ না করে খাবারটা নিয়ে এগিয়ে গেল বেডের পাশে। খাবার তার হাতে থাকা অবস্থায় তরকারির বাটিটা হাতে তুলে নিল আসিফ। রাফিন ভেবেছিল রাতে খায়নি, তাই হয়তো বেশি ক্ষুধা লেগেছে, তাই কিছু মনে না করে রুটির প্লেটটা রাখতে মাথা নিচু করলো। অমনি আসিফ এক হাতে খাবলা সবজি নিয়ে মেরে দিল রাফিনের দিকে। সবজিটা রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করা হয়েছিল, যা চোখ অবধি পৌঁছাতেই হাতটা অমনি চোখে গেল। ভীষণ জ্বলছে চোখ। আসিফ এক মুহূর্ত দেরি করেনি, সাথে সাথে লোকটার মুখ চেপে ধরলো যাতে চেঁচাতে না পারে। এক হাতে বালিশ চাপ পাশে থাকা নিজের শার্টটা নিল, সেটাই কাজে লাগালো রাফিন নামক ছেলেটার মুখ বাঁধতে। দুই ওষ্ঠের মাঝখানে শার্টটা ঢুকিয়ে মাথার পেছনের দিকে গিট্টু দিয়ে দিল। এখন আর ঠোঁটও নাড়াতে পারবে না, আর কথাও বলতে পারবে না। বেডশিট টেনে ছিঁড়ে ফেললো, তা দিয়ে হাত বাঁধলো, বাঁধলো পা। তারপর পানির বোতল থেকে পানি নিয়ে রাফিনের চোখে দিল। এতক্ষণে একটু পানি পেয়ে রাফিন এর মনে হতে লাগলো মরুভূমিতে এতক্ষণ ছটফট করে থাকা কোনো মানুষ একটু পানির সন্ধান পেল। বেশ খানিকটা পানি দিয়ে চোখ পরিষ্কার করে দিল আসিফ। ও ওখান থেকে বের হওয়ার জন্য এমনটা করেছে, তবে একটা লোক কষ্ট পাচ্ছে এটা দেখে মায়া হওয়ায় চোখ পরিষ্কার করে দিল। এরপর রাফিনের চোখের সামনেই ওর মাথার ক্যাপ মাস্ক খুলে নিল, কালো রঙের সানগ্লাসটা নিল, তারপর জুতা, কালো জ্যাকেট একে একে সব খুলে নিল।
আসিফের পরনে কালো প্যান্টই ছিল, তাই তা আর লাগেনি। শার্টটা গায়ে ঢোকানোর পরে মনে হলো আসিফের শার্টের সাইজ আর রাফিনের সাইজ একই। আহা, কি সুন্দর লেগেছে। তাড়াতাড়ি রেডি হয়ে রাফিন আসিফের জায়গায় বেঁধে ফেলে দরজাটা বাহির থেকে বন্ধ করে খালি ট্রে নিয়ে বেরিয়ে গেল আসিফ। একটু দূরে আরেকজন গার্ড দাঁড়ানো ছিল। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, খেয়েছে? আসিফ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর ওই পাশের লোকটা বলল, এতক্ষণ লাগে? বাপরে, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাকে এসেছি, এখন চল। আসিফ মাস্কের আড়ালে মুচকি হাসলো। যাক, এই লোকটা যখন চিনতে পারেনি তখন অন্য কেউ পারবে না। এতক্ষণ একটা ভয় ছিল, এখন আর নেই। আসিফ সেখান থেকে না বেরিয়ে গার্ডদের সাথে মিলে সেখানে কিছুক্ষণ থাকার প্ল্যান করলো। কি হচ্ছে এখানে এটা জানা জরুরি এখন। একটু সময় পরেই একজন গার্ড দৌড়ে এসে জানালো, স্যার ফোন করেছে, আমাদের সবাইকে এক্ষুনি ওদের ওখানে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। আজ মনে হয় ক্লায়েন্টের কাছে পাঠাবে মুরগিগুলাকে। কয়েকজন হো হো করে হেসে দিল। একজন তো বলেই ফেলল, বাহ রোহান, তুই মুরগি বানিয়ে দিলি মানুষটাকে। ওই বেটা চুপ কর, দেওয়ালেরও কান আছে। আসিফের গায়ের লোম কাটা দিয়ে উঠল। ওর বুঝতে বাকি নেই এরা কেসের সাথে জড়িত, তবুও এখান থেকে যাবে না এই মুহূর্তে। এখন সবাই ওকে রাফিনি ভাবছে, তাই এদের সাথে গিয়ে ওদের ডেরা খুঁজে বের করতে হবে। এতগুলো জীবন তো কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। আসিফ নিজেই গিয়ে সেই রুমে তালা লাগিয়ে দেয় যেখানে রাফিন আছে। একজন এসে আসিফের পিঠ চাপড়ে বলে, সাব্বাস রাফিন, কাজটা ভালো করেছো। একে তো বিশ্বাস নেই, আমার আমরা নেই সেই সুযোগে যদি পালাতে তখন কি বলতাম। এটা ভালো কাজ করেছো। আসিফ মাথা নেড়ে হ্যাঁ বোধক বোঝায়। এরপর ওই কালো পোশাকধারী লোকগুলোর সাথে আসিফও গাড়িতে উঠে পড়ে। জানে জীবনের ঝুঁকি আছে, একবার ধরা পড়লে সব শেষ, তবুও ও যাবে। এতটুকু সাহস না করলে বহু জীবন ধ্বংসের মুখে পড়ে যাবে। আসিফ জানে না সামনে কি হতে চলেছে।